হ্যাঁ না ভোটে, আমি তো ভোট দিয়েছি, আঙুলে দাগ রয়েছে এখনো আছে। হ্যাঁ, এখনো ওঠে না। আচ্ছা, কায়দা করে দিছে। হয় কারে হা পড়তে না পারে, নয় কারে না পড়তে না পারে, তাদের জন্য ওই যে ক্রস অথবা মানে নেগেটিভ অথবা যেটা বুঝতে পারে না হে জিনিস তো ওখানে দিছে কে? একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না, তার মানে যা কিছু মানে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না। জুলাই সনদ তো হুবহুব বাস্তবায়ন করার ম্যান্ডেট বিএনপির না। সব বলা আছে যে সব তারা যে ইলেকশন ম্যানিফেস্টো দিচ্ছে ওটার ভিতরে লিখিত আছে, আইনে তারা ঠিক আছে। গত 1.5 বছরে ইউনূস এত কি ক্ষমতাশালী যে তার একজন পাবলিক প্রসিকিউটর প্রশ্ন আনলো যে সে দেখছে বস্তা তার ঘরে যাইতে। জুলাই সনদ যদি বাদও হয়ে যায়, ধরেন কোর্ট বাদ করে দিলে তাদের তো 31 দফা আছে, 31 দফার ভিতরে নোট অফ ডিসেন্ট নাই। 31 দফা যেটা, সেটা হলো দলীয় ম্যানিফেস্টো। এটা বাংলাদেশের 100% জনগণের নয়, 100% জনগণের ম্যানিফেস্টো হইল গণভোট। জানাচ্ছি আমরা আলোচনায় সরাসরি যেতে চাই। আমরা ঢাকার সহ মানে ছয় সিটিতে প্রশাসক নিয়োগ ইস্যুটা নিয়ে আমরা শুরু করতে চাই। সেখানে ঢাকা উত্তর, দক্ষিণ সহ দেশের 6টি সিটি কর্পোরেশনে 6 জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। জানাব রাজ্জাকে, যদি আপনি একটু আপনার মতামত ব্যক্ত করেন যে এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যে তারা যত দ্রুত সম্ভব নির্বাচন দিতে চান এবং আবার পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দেয়া, এই দুটো বিষয় কি একটু সাংঘর্ষিক কিনা? দুটি বিষয়কে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে এবং আপনার স্টার নিউজের দর্শক শ্রোতা সবাইকে আমার শুভেচ্ছা। বিষয়টা হচ্ছে, দেখেন আমরা নির্বাচনমুখী, মানে ইউনূস সাহেব ক্ষমতা আসার পর থেকে ফ্রম ডে 1 সবাই নির্বাচনমুখী। জি, সবাই নির্বাচনমুখী, সবাই গণতান্ত্রিক এবং সবাই সংবিধানকে গুরুত্ব দেয় ইত্যাদি ইত্যাদি আলোচনাটা আমরা শুনছি। এবং সেখানে সংস্কার পরিষদ হইল, রাজনৈতিক দল 7-8 মাস করলো, শেষ পর্যন্ত চলে গেল একটা গণভোটে, অবশেষে আমরা একটা নির্বাচন পাইলাম। যে সরকারটা চলে গেল 18 মাস থেকে, সেটা কোনো সরকার নয়, এই কারণে সে কোনো রাজনৈতিক সরকার না, তাকে একটা বিশেষ পরিস্থিতিতে সবাই মিলে নিয়োগ দিছে। এবং এই ধরনের সরকার যখন হয়, কিংবা সামরিক শাসন যখন হয়, কিংবা অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার যখন থাকে, বা বিশেষ পরিস্থিতির সরকার থাকে যারা নির্বাচিত নয়, এই সমস্ত ক্ষেত্রে সাধারণত আপনার প্রশাসক নিয়োগ করে বিভিন্ন জায়গায়। জি, এবং ইউনূস সাহেব এসে কিন্তু সমস্ত নির্বাচিত প্রতিনিধি যারা ছিল, কাউন্সিলর সব বাতিল করে উনি প্রশাসক নিয়োগ দিছে এবং সিটি কর্পোরেশন অফিসার দ্বারা কাউন্সিলরের কাজটাও চালাই আসতেছিল। এই সরকার, আবারও বলছি, নির্বাচনের জন্য দীর্ঘ 18 মাস তাদের শুধু নির্বাচন, তাহলে তারা তো নির্বাচিত সরকারের ক্ষমতায় বসলো এবং সে খুব দ্রুত গতিতে, তড়িৎ গতিতে আপনি দেখেন 6টা সিটি কর্পোরেশনে পূর্ণ মেয়াদে প্রশাসক নিয়োগ দিলেন। তারপরে ওদের বরিশাল সিটি কর্পোরেশনে নিয়োগ দিয়েছেন। কাকে দিছে নাম বলার দরকার নেই, তারা দিছেন। এবং সব জায়গায় বসাইছেন কিন্তু ওনারা দলীয় লোক, তাদের দলের নেতা যারা, তাদেরকে বসাইছেন। পত্রিকা অলরেডি আসে না, এখানে কি আপনি প্রত্যাশা করেন যে অন্য দলের লোক তারা বসাবে? নট দ্যাট, সেটা পরের চ্যাপ্টার। আচ্ছা, আপনি যখন দলীয় লোকের বসাবেন, সাধারণত এই সমস্ত ক্ষেত্রে প্রশাসক নিয়োগ হয় আমলা থেকে, আচ্ছা, সাধারণত। আচ্ছা, কিন্তু আপনি দলীয় সরকার, নির্বাচিত সরকার ক্ষমতায় গিয়ে আপনি দলীয় লোক বসাচ্ছেন। তো দলীয় লোক যখন আপনি বসাবেন, আপনার তো নির্বাচন প্রক্রিয়াটা ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? নির্বাচনের মাধ্যমে প্রক্রিয়া হইলে আপনি যে 6 জনকে বসাইছেন, সেই 6 জনই যে নির্বাচিত হবে ভোটে, তার তো কোনো গ্যারান্টি নাই, কেউ তো পরাজিত হতে পারে। তাহলে আপনি যে বসাই দিতেছেন, তাহলে তো আপনি নির্বাচনকে এড়িয়ে যাচ্ছেন। নির্বাচনকে এড়িয়ে আপনি দলীয় ব্যক্তিদেরকে বসাচ্ছেন। এখানে তো দলীয় লোক বসলে নির্বাচনের মাধ্যমে বসবে, আপনার কোনো উপায় নাই, আপনি এইভাবে বসাইতে পারেন না। আর যেহেতু প্রশাসক অলরেডি ওই সরকার বসাই গেছিল, সেক্ষেত্রে আপনি যদি 2 মাস, 3 মাস, 4 মাস পরেও নির্বাচন দেন, ওই প্রশাসক কিন্তু চালাইতে পারত। জি, এবং ওই প্রশাসক কি কারো পক্ষপাতিত্ব করবে না? তর্কের খাতিরে বলছি, ধরা যাক কথা আছে যে ওই সরকারের মানে প্রিয় লোকদেরকে বসাইছে, কিংবা এনসিপিকে প্রেফার করে এই ধরনের লোক প্রশাসক নিয়োগ করছে, কিংবা আসিফ মাহমুদ ছিল এটার ভিতরে। কিন্তু যখনই ক্ষমতার পালাবদল হয়ে গেল, তখন কিন্তু ওই লোকগুলা থরথর করে কাঁপবে, এটাই স্বাভাবিক।
যারা প্রশাসক যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল, বরং তারা প্রশাসক থাকলে এই সরকারের অধীনে যতদিন পর্যন্ত নির্বাচন না হয় ততদিন পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেটর যারা ছিল তারা থরথর করে কাঁপতো, অর্থাৎ কাজগুলো ভালো হতো। কিন্তু আপনি যখন দলীয় লোককে বসায় দিলেন তখন কিন্তু সরকারকে দলীয় লোক এত কেয়ার করে না, কারণ প্রত্যেকের মর্যাদা তো একটা লেভেলের, একটা মেয়রের মর্যাদা মন্ত্রী লেভেলের, প্রতিমন্ত্রী বা মন্ত্রী লেভেলের। সুতরাং দলীয় লোক যখন বসায় তখন আমরা বাইরে থেকে দেখি মন্ত্রী, মেয়র, কিন্তু তারা যখন এক টেবিলে বসে আড্ডা মারে তখন মনে হয় যে 5 জন বন্ধু আড্ডা মারে। আপনি দেখবেন 5 জন এসপি যদি এক জায়গায় বসে একই কোর্স মেয়েদের আড্ডা মারে তখন মনে হয় না এসপি, মানে স্কুল ফ্রেন্ড আড্ডা মারতেছে। বিষয়গুলো এইরকম। তো আপনি যখন এদেরকে নিয়োগ দিয়ে দিলেন তখন তারা পরিষ্কার আপনার লোক হলো, নির্বাচনের মাধ্যমে তাদেরকে নিতে হবে। আপনি কিভাবে নিশ্চিত হইলেন যে নির্বাচন হলে সবাই জিতে যাবে? না, সেই নিশ্চয়তা না, কিন্তু 1 নম্বর। 2 নম্বর হলো আপনি যদি গণতান্ত্রিক প্রক্রিয়া বিশ্বাস করেন তাহলে তো অপোজিশন লোক আছে এবং তারা তো 31% ভোট পেয়েছে। জি, এই যে যারা 11 দলীয় জোট 31% ভোট পেয়েছে, তারা তো বঞ্চিত হচ্ছে, ভোটাধিকার থেকেও বঞ্চিত হচ্ছে, এবং আপনিও নিশ্চিত না যে আপনার লোক জিতবে কিনা। তবে আমার কাছে যেটা মনে হয় যে নির্বাচনটা হয়ে গেছে সেই নির্বাচনটার ভিতর থেকে তারা কিছুটা ভীত হয়েছে, কারণ 31% ভোট পাওয়াটা একটা অস্বাভাবিক ঘটনা এই আজকের যে 11 দলীয় জোট যারা পেয়েছে, এবং সেখান থেকে তাদের একটা ভীতি সঞ্চার হয়েছে বলে মনে হয়। কেননা 50টা সিটের খবর পাওয়া গেছে, 50-53টা সিট, যেটা 70 ভোট থেকে 5000 ভোটের ব্যবধান। সুতরাং হ্যাঁ, এটা একটা আতঙ্ক আমার কাছে মনে হচ্ছে, এবং আমার কাছে মনে হয় যে আমি সেট আপ করলাম, প্রশাসক নিয়োগ করার মানে হচ্ছে এই যে আমি সেট করলাম আমার লোক, তারা যদি প্লট তৈরি করতে পারে এবং নির্বাচনের পরিস্থিতিতে যদি তারা মনে করে যে নির্বাচন দিলে অ্যাবসলিউটলি তাদের পক্ষে যাবে, তখন এই নির্বাচন দিবে, নয়তো এটাকে প্রলং করবে। কারণ আপনি যখন 2/3 মেজরিটি পেয়ে যান তখন কিন্তু আপনার কারো দিকে তাকাইতে হয় না। এই কারণে, তা না হলে 2/3 মেজরিটি পেয়েছেন বলি এটা একটা সিমটম যে সরকার কোন দিকে যেতে পারে, সরকারের রাষ্ট্র পরিচালনার যে অ্যাটিটিউড বা চিন্তা ভাবনা, এটা রিফ্লেকশন এখানে। এবং আমার কাছে মনেই হয় যে এদেরকে বসানো হয়েছে প্ল্যাটফর্ম তৈরি করার জন্যে, যে যাতে তারা নির্বাচনের প্রশ্ন যদি আসে নিশ্চিত হওয়ার জন্য। তা না হলে আমি কোনো যুক্তি দেখি না, এবং এই গণতান্ত্রিক সরকারের সাথে কোনোভাবেই এটা মানায় না। আচ্ছা, কারণ আপনার নির্বাচনে বিশ্বাসী, নির্বাচন নিয়ে আপনার কথা, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রী কিন্তু বারবার বলছেন যে তারা দ্রুত নির্বাচনের জন্য তারা প্রস্তুতি নেবেন। আপনি প্রস্তুতি নেন না, আপনি 3 মাস পরে করেন, আপনার এখনই নিয়োগ দিতে হইলো কেন? যদি মনে করেন ইউনূস সরকার যাদের এখনই নিয়োগ না দিয়ে যেই প্রশাসকরা ছিলেন তারা আগের সরকার, অর্থাৎ ডক্টর ইউনূস সরকারের ঘনিষ্ঠ মানুষ, অথবা যে আপনি বললেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া, তারা তাদের মতো করে বসিয়েছিলেন এবং তাদের নামে বিতর্কও ছিল। তাদেরকে রেখেই আপনি বলছিলেন তাদেরকে রেখেই এই সরকার চালাতে। না 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 না, তাদেরকে যদি নাও রাখেন, আমি তো বলেছি সরকার যখন বদল হয়ে গেল, তারা যখন 2/3 মেজরিটি পেয়ে গেল, ওই প্রশাসক কিন্তু থরথর করে কাঁপবে। জি, সেই কারণে আমি বলছি তাদেরকে রাখতে পারতেন। আর যদি মনে করেন না তাও রাখবেন না, তাহলে আপনি প্রশাসক নিয়োগ দিলে সাধারণত আপনার আমলাদের ভিতর থেকে দেয়া হয়। জি, আর 2 হচ্ছে আপনি যখন কমিশনার চিন্তা করেন, কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যান, এগুলো যে চিন্তা করেন, অনেক কাজ আছে যেগুলো তারা করে, ওই পর্যন্ত মেয়রদের কাজ না। সেই জায়গাগুলো তো বসে আছে এখনো। আচ্ছা, সেই জায়গাগুলো আপনি কি করবেন? সেই জায়গাগুলো কি আপনি নির্বাচন করবেন? তাহলে যদি সেটা, তার মানে হচ্ছে আপনি যদি এই আসনগুলায় মেয়র বসাই দিয়ে আপনি যদি মনে করেন মাঠের কাজটা করবেন, যেখানে আপনার পরিকল্পনা, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচন করবেন, সেটা কি এনশিওর করতে চাচ্ছেন কিনা? তাহলে গণতান্ত্রিক সরকারের এটা কোনোভাবেই মানায় না। কারণ আপনার দীর্ঘ 1.5 বছর শুধুই নির্বাচনে বিশ্বাসী বারবার বলেছেন, সেই নির্বাচনে বিশ্বাসী হয়ে আজকে 2/3 মেজরিটি পাওয়ার পর প্রশাসক নিয়োগ, এবং সেটা আপনার দলীয় লোক, এই দলীয় লোক নিয়োগ দিয়েছেন শুধুমাত্র আপনার প্লট তৈরি করার জন্য। যেই ব্লেমগুলো ছিল ওই আসিফ মাহমুদদেরকে নিয়ে, তারা যখন হয়েছিল যে তারাও প্লট তৈরি করতেছে, এবং স্থানীয় নির্বাচনের কথা তারা যখন আগে বলছে তখন তারা বলছে যে ক্ষমতায় থেকে তারা প্লট তৈরি করে তারপরে এটা করবে। তা আমি এটা কোনোভাবে গ্রহণযোগ্য মনে করি না। 2 নম্বর, 31% ভোট পাওয়া বিরোধী দলকে আপনি পুরা
এড়ায় গিয়া আপনি আপনার দলীয় লোক নিয়োগ দিচ্ছেন। দলীয় লোক নিয়োগ না দিতেন তাহলে এক কথা, আপনি দলীয় লোক নিয়োগ দিচ্ছেন, তাহলে আপনার নির্বাচনের মাধ্যমেই দলীয় লোক নিয়োগ দেওয়া উচিত বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা, আপনি মাঝখানে একবার গণভোটের প্রসঙ্গ তুললেন। গণভোটের ফল সংশোধন হয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছেন আপনি। সেখানে ভোট কমেছে 10,73,000-এর বেশি। নির্বাচনী ফলাফল প্রকাশের 2 সপ্তাহ পর আবার এই গণভোটের ফল সংশোধন করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন। সেখানে খবরে বলা হয়েছে যে সংশোধিত ফলাফলে হানা ভোটের সংখ্যা কমেছে, সেই সঙ্গে বেড়েছে বাতিল হওয়া ভোটের সংখ্যা। তবে বিষয়টি নিয়ে কোনো ব্যাখ্যা দেননি নির্বাচন কমিশন। সংশোধিত নতুন ফলাফলের প্রজ্ঞাপন বলছে যে গণভোটে মোট ভোট পড়েছে 7,66,21,407টি। এর মধ্যে ভোট বাতিল হয়েছে 74,35,196টি। ফলে বৈধ ভোটের সংখ্যা দাঁড়িয়েছে 6,91,86,211টি। এর মধ্যে হা ভোটের সংখ্যা 4,72,25,980টি। এখন এর আগে নির্বাচনের ঠিক পর দিনই অর্থাৎ গত 13ই ফেব্রুয়ারি বেসরকারিভাবে গণভোটের ফলাফল প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। সেখানে বলা হয়েছিল গণভোট সারা দেশে হ্যাঁ ভোট পড়েছে 4,82,660টি। এখন আপনি বলবেন যে এই যে এতদিন পর, সে 13 তারিখের ফলাফল ঘোষণার পর আজকে নতুন করে 10 লাখ ভোট নির্বাচন কমিয়েছে, 11 লাখ ভোটের মতো কমিয়েছে, এই বিষয়টাকে আসলে কতটা গ্রহণযোগ্য হতে পারে বলে আপনার মনে হয়? কতটা গ্রহণযোগ্য সেটা বড় বিষয় না। বিষয় তো এটা রাষ্ট্র, এটা তামাশার জায়গা না, এটা রাষ্ট্র, এটা কোনো সমিতি না, এটা ক্লাব না যে চালাই দিলেন। জি, আপনি এত জনবল ব্যবহার করেছেন, একটা সুন্দর নির্বাচন উপহার দিছেন, সেই নির্বাচনে গণভোটে হাতে কত পড়েছে নাতে কত পড়েছে সেগুলা প্রকাশ করেছেন। প্রকাশ করার পর তার ভিত্তিতে অলরেডি রেজাল্ট পাবলিশড হয়ে গেছে। শুধু তো ওই গণভোটের ভোটই গণেন নাই, যারা দলীয় ভোট নির্বাচন যারা করে তাদের ভোটও গণনা করছেন। এবং সেই ভোট চলাকালীন সময় কিংবা ফলাফল যখন চূড়ান্তভাবে আসে নাই, এর ভিতরে অনেকগুলো অভিযোগ আসছে। সেই অভিযোগ আমার নয়, ওনারও না, সেই অভিযোগটা আসছে অন্য দলের পক্ষ থেকে। এখানে ইঞ্জিনিয়ারিং হয়েছে, এইটা হয়েছে, সেইটা হয়েছে, কাটাছিড়া হয়েছে, বিভিন্ন কথা আসছে। তো নির্বাচন কমিশন যখন আজকে প্রকাশ করলো গেজেট নোটিফিকেশন, এবং সেখানে কিছু ভোট কমছে, এখনও হা ভোটই জয়যুক্ত হয়েছে, কিন্তু কিছু ভোট কমছে। 74 লাখ ভোটের কথা বললেন যেটা নষ্ট হয়েছে, এই যে বিষয়গুলা, এটা তো আপনি একটা প্রশ্ন থ্রো করে দিলেন যে আপনার কাউন্টিং নিয়ে জটিলতা আছে, এবং আপনার এই কাউন্টিং জটিলতা আপনি সমস্ত কাউন্টিং এর আপনি ডাউট প্রকাশ করতে পারেন, কারো কিছু করার থাকবে না। আমার কাছে যেটা মনে হচ্ছে ব্যক্তিগতভাবে, আমার ধারণা, আপনার এই থেকে আমার ধারণা, যে ইতিমধ্যে আমরা দেখছি যে নানান জায়গা থেকে আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এগুলো কিন্তু আমার মাথা ব্যথা নয়। আমার মাথা ব্যথা না এই কারণে, আমি রাজনীতিতে সম্পৃক্ত না। ওই দল একটা আটক থাকলে কার সুবিধা হয়, দল মাঠে আসলে কার বেকায়দা হয়, এগুলো আমার সাবজেক্ট না। বাট আওয়ামী লীগ কিন্তু, আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে। এই জামিন পাচ্ছে মানে হচ্ছে যে নির্বাচনের আগে বলা হয়েছিল যে বিএনপির তরফ থেকে বলা হয়েছিল যে তারা এলাকায় এমনও বলছে যে আমরা যদি বিজয় লাভ করি আমরা আপনাদেরকে দেখে রাখবো। তো এখন আওয়ামী লীগ যেভাবে বেইল পাচ্ছে, তাতে মনে হয় আওয়ামী লীগের কাছে একটা বদ্ধমূল বিশ্বাস হয়েছে, তাদের সহায়ক সরকার আসছে এবং ইন অ্যাকশন তারা প্রমাণ করতেছে। তাই এই যে একটা নির্বাচন কমিশনের প্রশ্নটা তুলে দিল, এই প্রশ্নটা তুলে দিয়ে সে কিন্তু হা ভোট, যে গণভোটের যে বিষয়টা, সেটাকে তিনি বিতর্কিত করে দিলেন। এবং এই বিতর্কিত করে দিলে এটা দিয়ে ইস্যু বানাইতে পারে যে কেউ, যে কোনো সময় আন্দোলনও হতে পারে। তার মানে একটা প্রশ্ন এখানে পরিষ্কার হবে, তোলার সুযোগ এবং নির্বাচন কমিশন খুব প্ল্যান করে সুপরিকল্পিতভাবে, যেহেতু ইউনূস সাহেব নাই, চলে গেছেন, আর প্রেসিডেন্টের ভাষণটা আমরা যেটা দেখেছি, তাতে মনে হয় যে এই গণভোট টনভোট প্রেসিডেন্টকে অনেকেই আমরা সমর্থন করি না। আমি আমার কথা বলছি না, তাদের ভাষায়। নির্বাচন কমিশন ইচ্ছা করে এরকম একটা প্রশ্ন আপনি না ইচ্ছা করে যদি না করে থাকেন, আপনাদের দুইটা প্রশ্নই আসবে। সেদিন যে রেজাল্ট দিলেন সেটা কি, এখন যেটা বলছেন সেটা কি, এই যে প্রশ্নবিদ্ধ করলেন, এবং সে সিকিউর থেকে, মানে এইরকম একটা প্রশ্ন তোলার সাহস থাকে কেমনে, যখন সে মনে করে যে আই এম সেফ না হইলে এই ঘোষণা সে করতে পারে না। আচ্ছা, আমাদের মধ্যে ইতোমধ্যেই জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক, তিনি এসে উপস্থিত হয়েছেন। আপনি বোধহয় এই জিনিসটা শুনছিলেন যে আজকে, মানে আমার প্রশ্ন ছিল যে আজকে নির্বাচন কমিশন যে গেজেট প্রকাশ করেছে, সেখানে 10,73,000-এর বেশি মানে ভোটকে তারা কম দেখিয়েছে। এই বিষয়টা নিয়েই কথা হচ্ছিল। এখন আপনি কি বলবেন যে তিনি বলছিলেন যে নির্বাচন কমিশন নিজেরাই হয়তো এই জিনিসটা তারা করেছে, ইচ্ছা করে তাদেরকে প্রশ্নবিদ্ধ করেছে, আপনার কি মনে হয়? দেখেন, এটা হতে পারে,
যে তখন তো ফাইনাল চূড়ান্ত ছিল না, এখন চূড়ান্ত। কিন্তু আমার কথা হচ্ছে যে চুরির তো একটা মহাবিদ্যা আছে। ধরেন যা রেজাল্ট আছে ওইটাই যদি প্রজ্ঞাপনে আসতো, অসুবিধা কি? তাহলে রাজনৈতিক অঙ্গনে কিন্তু এই ক্রাইসিসটা তৈরি হতো না। এখন তো মনে হচ্ছে যে যে অভিযোগ করছে, ইতিমধ্যে কিন্তু জামাতের 3 সেটে অভিযোগ দিয়েছে যে ওখানে কারচুপি হয়েছে, তখন এটা কিছুটা বৈধতা আনঅফিসিয়ালি পায় না, একটা জনশ্রুতি তৈরি হয় যে এখানে যদি ভোট গণনা সঠিক না হয় ওখানে তাহলে ভোট গণনা এখানেও ইয়ে থাকবে, এক জায়গায় জটিলতা হলে আরেক জায়গায় তো হয় না, এই গ্যারান্টি কি? তো এটা আমার মনে হয় এখন ফাইনাল স্টেজে, এখন সংসদ বসবে কি বসবে না, সংসদে জুলাই জাতীয় সনদ অ্যাকসেপ্ট হবে কি হবে না, এই পর্যায়ে আছে। এই পর্যায়ে এইটা ক্রাইসিসটা অ্যাভয়েড করতে পারতো আমার মনে হয় দেশের স্বার্থে। এখানে তো একবার ঘোষণা করে ফেলছে, এটাকে চেঞ্জ করে ভোট কমায় দিয়ে লাভ হলো কি? তাতে তো রেজাল্ট একই হলো, রেজাল্ট তো আর এরপর হয় নেই। আচ্ছা। আবার ধরেন জামাত ইসলাম যে অভিযোগ দিচ্ছে 3টে সিটে কারচুপি হয়েছে, তা আবার কোর্ট বলছে তাড়াতাড়ি করে কারচুপি করছে, এটার ব্যালট পেপার টেপার সব জমা নাও, কাস্টডি নাও। কিন্তু এখন প্রশ্ন হলো ধরেন এই 3 সিটে জামাত পেয়েই গেল, তাতে তো রেজাল্টে হেরফের হচ্ছে না, মানে two-third majority নষ্ট হচ্ছে না, কিন্তু ক্রাইসিসটা অ্যাগ্রাভেট করবে। আমার বললো বক্তব্য আপনারও কি একই মত যে নির্বাচন কমিশন তারা ইচ্ছা করেই বা তাদের মধ্যে থেকে কেউ এই জিনিসটাকে মানে ট্রিগার করে দিল যে আলোচনা থাকুক, মানে বিতর্ক আছে নির্বাচন নিয়ে? না, দেখেন এর সাথে আমি বলি যে হাইকোর্টে অলরেডি একটা রিট পিটিশন আছে এগেনস্ট জুলাই জাতীয় সনদ, তার হিয়ারিং সম্ভবত 1 তারিখে হবে। জি। তাহলে এটা লিগ্যালিটি নিয়ে তখন তো করবে, এখন তো অভ্যুত্থান তো ওখানে করে লাভ হবে না, আইনে আসতে হবে জুলাই সনদ বৈধ কি বৈধ না। হ্যাঁ, ধরেন ওটা বাতিল হলে একরকম, আবার ওটা পক্ষে রায় দিল যে বৈধ, বৈধ করার সুযোগ কম, এটা বরাবরই রাজকীয় জানে। আমি বলছি যে জুলাই সনদ আদেশ প্রেসিডেন্ট দিয়ে সংসদ সংবিধান জীবিত, আদেশ দেওয়ার এখতিয়ার প্রেসিডেন্টের নাই, সুতরাং এটা অবৈধ। তো এখন যদি ধরেন অবৈধ হয়ে আসে, আর এই ক্রাইসিসটাও যদি ভোটের সংবিধান জীবিত, তো সংবিধানকে পাশ কাটা এত কিছু, একটা সরকার গঠন হয়ে গেল, এতগুলো আদেশ হয়ে গেল, কিন্তু জুলাই সনদ মানে অবৈধ আপনার মতে? দেখেন উনি লয়ার সুপ্রিম কোর্টের, জি। আমি বরাবর বলছি 106 অনুচ্ছেদের রেফারেন্স নিয়ে 148 অনুচ্ছেদ অর্থাৎ সংবিধান সম্মানিত রাখার জন্য ওথ নিয়েছে। এই সরকার যে সংস্কার করছে, এই সংস্কার করার ম্যান্ডেটই তো তাদের নাই। আর এই সংবিধান যেহেতু আছে, এটা সাংবিধানিক সরকার, এই সংবিধান জীবিত থাকা অবস্থায় কোনো প্রধান উপদেষ্টা বা রাষ্ট্রপতি কোনো আদেশ দেওয়ার এখতিয়ার নেই, যেটা মূল কোনো সাংঘর্ষিক হয় সংবিধানের সাথে। কিন্তু এই পুরো জিনিসটাই তো তাহলে বিতর্কিত একটা জায়গায় ছিল। এই সরকার যেভাবে গঠন হয়েছে, সরকার যেভাবে ওথ নিয়েছে, মানে অন্তর্বর্তী সরকার, এবং তারপরে এই জুলাই সনদ যেভাবে হয়েছে এবং যেভাবে পাশ হয়েছে, পুরো জিনিসটাই তো আসলে বিতর্কিত। মানে যদি ওই বিতর্কে মানে নতুন করে মানে প্রশ্ন তোলা হয়, এবং তোলার সুযোগ তো ডেফিনেটলি থেকে যায়। না, দেখেন যখন প্রথমে আপনার আর্মি চিফ তো দৌড়দৌড়ি করছে রাজনৈতিক দলের নিয়ে, তখন একটা পর্যায়ে কিন্তু আলোচনা ছিল জাতীয় সরকার করা, বলা হয় যে বিএনপি এটা বাধা দিছে, একমত হয় নাই। তখন কিন্তু বিএনপির মহাসচিব বলেছে 3 মাস পরেই তো অন্তর্বর্তীকালীন সরকার হয়ে যাবে, ইলেকশন হয়, তো এখন দরকার কি জাতীয় সরকার? এইটা বলছে, এইটা কিন্তু আলোচনায় আসে নাই। আলোচনায় আসছে জাতীয় সরকারটা, কারণ সংবিধানে আছে 3 মাস পরে নির্বাচন দিতে হবে সংসদ ভেঙে গেলে, অথবা সংসদ না থাকলে 3 মাস পরে। যদি ইলেকশন কমিশনের আর কোনো সমস্যা হয় তাহলে আরও 3 মাস হতে পারে। আচ্ছা। তো ওই সময় দেখেন 7 তারিখে আপনি দেখেন পল্টনে জনসভা করে নির্বাচন চাইছে বিএনপি 7 তারিখে। 7 তারিখ ওটা অবশ্য 5ই আগস্টে পরিবর্তন, 8 তারিখে সরকার আসছে, আগেই চাইছে, কিন্তু দাবিটা কিন্তু জারি রাখছে। কিন্তু এই সরকার আপনি খেয়াল করে দেখেন প্রথম দিকে পাশ দিয়ে মানুষ হাঁটে, আপনি 5 বছর থাকেন, আপনি 10 বছর থাকেন। অর্থাৎ এই সরকারের যে ইমপ্রেশন, যে ধারণা তৈরি হয়েছিল যে সরকার ক্ষমতা থেকে যেতে চায় না। আর ডক্টর মোহাম্মদ ইউনূস সব সময় যত কথা বলছে তবে কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই, যার ফলে তার কি করবে এই আস্থাটাও তৈরি করতে পারে নাই। তিনি পলিটিশিয়ান মতো দেশও চালান নাই। আপনি যেটা বললেন যে রাষ্ট্রপতির যে বক্তব্য ছাপা হয়েছে, হ্যাঁ, তো এখানে তো ওখানেও তো সংবিধান প্রধান উপদেষ্টা
ব্রেক ভায়োলেট করছে। সাংবিধানিক দায়িত্ব চুক্তি হইলে বা বিদেশ সফর হলে প্রেসিডেন্টকে ব্রিফ করা, কোনোদিন ব্রিফ করেন নাই, কোনোদিন দেখা হয় নাই। এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে প্রেসিডেন্টের সাথে কখনো প্রধান উপদেষ্টা দেখা করেন নাই, এমনকি তার শেষে তার প্রেস উইংয়ের 3 জন তাদেরকে উড্র করে নেয়া, এটা ডিপ অ্যান্ড ডাম বানা ফেলাইছে। তো এই জন্যে বলছি যে উনিও তো এখন যদি ধরেন একটা প্রশ্ন আসে যে রাষ্ট্রপতি এইভাবে বাইরের গোপন কথা পরে জানাইলো কেন, ব্যাপারটা যদি এই হয় তাহলে তো ফাঁসবে 2 জনই। প্রধান উপদেষ্টা সাংবিধানিক হয়তো প্রেসিডেন্টের সাথে দেখা করে নাই, সে তো বলছে আমি সাংবিধানিক ব্যবস্থা রক্ষা করার জন্য আমি এত কিছু সহ্য, বহুত বর্ণনা দিছে। সুতরাং আমি বলতেছি যে এইটা অভ্যুত্থানের যে শক্তি, এই শক্তিরে একমত হয়ে এই সমস্যার সমাধান করতে পারে। কোর্টে গেলে এটা আমার মনে হয় আমাদের একটা বিপদে পড়তে হবে। আচ্ছা, তো কোর্টে অলরেডি একটা রিট পিটিশন হয়েছে। রাজ্জাকি, আপনি যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনি নিজে আইনের মানুষ, আপনি আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন যদি এই টোটাল প্রক্রিয়া মানে অন্তর্বর্তী সরকার যেভাবে গঠন হয়েছে এবং জুলাই সনদ যেভাবে হয়েছে, যেহেতু সংবিধান, তিনি বলছেন যে সংবিধান জীবিত, কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করবে কে? জুলাই সনদে কিভাবে কি প্রক্রিয়ায় স্বাক্ষর হতে পারে? কিন্তু এই দেশে একটা গণ অভ্যুত্থান হলো, এতগুলো মানুষের মৃত্যু, এত স্যাক্রিফাইস এবং একটা পুরো জিনিসটা ভেঙে চুরে একটা নতুন কাঠামো তৈরির মধ্য দিয়ে এক রকমের হযবরল ছিল, সেটা পরিষ্কার। কিন্তু রাজনৈতিক দলগুলো আবার একমত হয়ে তারা কিন্তু এই জিনিসটা অন্তর্বর্তী সরকারের গঠনটা এইভাবে করলো। যেভাবে হোক বিতর্ক ছিল, কিন্তু সেই জায়গায় নতুন করে বিতর্ক মানে এই গণভোট নিয়ে একই সাথে জুলাই সনদ নিয়ে একটা বিতর্ক তোলার সুযোগ নতুন করে কি তৈরি, মানে প্লট রেডি কিনা? ধন্যবাদ আপনাকে এবং আমার সমালোচক আজিজ ভাই। আসলে দেশটা একটা তামাশার জায়গায় আছি আমরা, বুঝছেন? স্রেফ তামাশা ছাড়া আপনি যদি রাষ্ট্র গঠন করতে চান, সবাই একমত হবেন না কেন? কি দ্বিমতটা হওয়ার কারণটা কি? আপনি জুলাই অভ্যুত্থান হয়েছে বলে আজকে নির্বাচন হয়েছে। জুলাই অভ্যুত্থান না হলে তো 2029 সালে নির্বাচন হইতো। এটা তো মাথায় রাখতে হবে। দিস ইজ দ্য রিয়েলিটি। এখন জুলাই অভ্যুত্থান কে করছে? এখন প্রেসিডেন্টের সাক্ষাৎকার এস্টাবলিশ করে দিয়েছে জুলাই অভ্যুত্থান শুধুই ছাত্ররা করছে। কারণ প্রেসিডেন্ট কি বলছে সাক্ষাৎকারে, কি বলছে? যে বিএনপি আমাকে সহযোগিতা করছে, মানে তা না হলে সে ক্ষমতা থাকতে পারতো না। তার সাথে 3 বাহিনী তাকে সহযোগিতা করছে, পরিষ্কার করছে। তো সে তো মনে করছে যে একটা বাহবা নিল সুন্দর কথা বলে, আসলে এখন সে বিএনপির পক্ষপাতিত্ব চাচ্ছে। তার স্বপ্ন লোভ আছে এখনো। সে বলছে অলরেডি আমাকে যদি বিএনপি বলে আমি থাকবো, এবং তিনি বেশ ফুরফুরা মেজাজে আছেন। এবং সে বলছে তাহলে বিএনপি যখনই তাকে শেল্টার দিছে, তার মানে তাকে তো ছাত্ররা তাকে সরাইতে চাইছে। তখন বিএনপি চাওয়া মানে বিএনপি জুলাই অভ্যুত্থানে নাই, সেটা সে এস্টাবলিশ করছে। তার এই ইন্টারভিউতে বিএনপির যে কত বড় ক্ষতি করছে সেটা বিএনপি ওই মুহূর্তে বুঝে নাই, রাষ্ট্রপতিও বোধহয় বুঝেন নাই, কিংবা জুলাইটাকে স্বীকৃতি দেবে না, তাতে ঐক্যমত্য তারা আছে। তা না হলে জুলাই না হলে আপনি নির্বাচন পাবেন না, নাম্বার 1। নাম্বার 2, সংবিধানের কোন সংবিধানে নির্বাচন করছেন 2026-এর ফেব্রুয়ারিতে? 2026-এর ফেব্রুয়ারিতে নির্বাচন কোথায়? আজিজ ভাই যেমন বললো সর্বোচ্চ আপনি 180 দিন নেবেন, তাতে কি হয়? 8ই আগস্ট থেকে যদি ধরেন, 8ই আগস্ট 2024 থেকে যদি ধরেন, তারপরে 180 দিন যদি আপনি ধরেন, তাতে 7ই ফেব্রুয়ারি 2025 পর্যন্ত হয় না। তারা তো তত্ত্বাবধায়ক সরকার ছিল না। আমি তো সে জায়গাটাই আসতেছি। আপনি সংবিধানই যদি ধরেন, তাতে আসে 7ই ফেব্রুয়ারি 2025, কিন্তু 12ই ফেব্রুয়ারি 2026 কি তামাশা? যে আপনি মানে আপনি যখন মন চায় তখন করবেন, সংবিধান কি এটা পারমিট করে? যখন মন চায় তখন তো করে না। আপনি সংবিধানে নাই, ফ্রম ডে 1 আমি বলে আসতেছি, তা আপনার সংবিধানে নাই। আর যদি আপনার সংবিধানে থাকেনি, আমি রাষ্ট্রপতিকে বলবো আপনি তো মারাত্মকভাবে সংবিধান ভায়োলেট করতেছেন। সংবিধানের 4-এর কতে বলা আছে না, সংবিধান নাই, তাহলে রাষ্ট্রপতি, আমি বলতে এই প্রক্রিয়াগুলো কি হলো? তাহলে রাষ্ট্রপতিকে কেন রাখা হলো? আমি তো সেটাই বলতেছি, সেই জায়গায় তো আসলাম। জি, রাষ্ট্রপতি বলছেন ওই ইন্টারভিউতে যে আমি জীবন দিয়ে সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করব। এইটা তার প্রতিজ্ঞা ছিল। উনি জীবন দিলেন কোথায়? উনি যে 4-এর কয়ের যে ধারাটা ফলো করেন নাই, সেখানে কি আছে? এটা বলবে যে আমরা আওয়ামী লীগের। আপনি সংবিধানের দয় কেন দেন? ওখানে বলা আছে সব জায়গায় বঙ্গবন্ধুর ছবি হ্যাঙ্গিং থাকবে। জি, মানে সমস্ত অফিস, আদালত, বিদেশি দূতাবাস ইত্যাদি। সংবিধান 4-এর কতে আপনি তো আপনার রাষ্ট্রপতি তো সেটা ভায়োলেট করছেন। আপনার ওখান থেকে 11ই জুন
11ই নভেম্বর 2024-এ এটা নামানো হয়েছে, অথচ আপনি বলতেছেন আপনাকে 3 বাহিনী এবং বিএনপি আপনাকে শেল্টার দিছে, তাহলে তারপরে এইটা আপনি ফলো করেন না, আপনি তো নিজেই সংবিধান ভায়োলেট করছেন। 1 2 আপনি জানতেছেন ইউনূস সরকার সাংবিধানিক না, ইউ আর সাপোর্টেড বাই বিএনপি অ্যান্ড আর্মি, তো আপনি ওত দিলেন কেন? আপনি ওত দিলেন কেন? আপনি তো জানেন সে সাংবিধানিক না, আপনি ওত দিলেন কেন? তখন রাজ্জাক ভাই পরে হয়েছে এটা, কি ওই সময় না, ওতের পরে হয়েছে। ঠিক আছে, ওতের পরই হোক, দিছেন তো। আচ্ছা, তারপরে ইউনূস সরকার অবৈধ, অসাংবিধানিক, তার অধীনে নির্বাচন নিয়ে যারা আজকে বসলেন তার বৈধতা থাকে কিনা? যদি আপনি ওইটার বৈধতা না দেন, আপনি এসে নির্বাচনের পার্টটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল। উনি যে নির্বাচনটা দিলেন এই টাইমটা, এইটা বৈধ হয়ে গেল আর সব অবৈধ হয়ে গেল, এটা তো সহজ না রে ভাই। আমি বারবার বলি, এটা রাষ্ট্র, দেশ ওই জায়গায় নাই। আপনারা যদি মনে করেন যে ওখানে বসে বসে এখানে সব ঠিক করে ফেলবেন, বাংলাদেশে শেখ হাসিনার চেয়ে প্রশাসনকে সর্বোচ্চ লেভেলে ব্যবহার করতে কেউ পারেনি, হাইয়েস্ট লেভেলে ব্যবহার করছে সে। বাংলাদেশে এ পর্যন্ত যারা এখন তার 30 ভাগের 1 ভাগও ক্ষমতার দাপট দেখাইতে পারবেন বলে এই প্রশাসন দিয়ে আমার কাছে মনে হয়। সেটা কি পজিটিভলি বললেন না নেগেটিভলি? আপনি নেগেটিভলি, আমি বলছি হাসিনারটা নেগেটিভলি বলছি, জোর করছে। কিন্তু আজকে যদি আমরা এই যে কথাগুলো আনতেছি, এইগুলো যদি নিয়ে আসি, আমি তো তাইলে আমাকে নেগেটিভ হইতে হবে। এত বিতর্কের পরে যদি আপনি থাকেন তাহলে তো আপনি নেগেটিভ। এই যে বললাম 6 জন অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ দিচ্ছেন, গণতান্ত্রিক সরকার, আপনি নির্বাচনে বিশ্বাসী, আপনি দলীয় লোককে কিভাবে নিয়োগ দিয়ে দেন? তাহলে আপনি নির্বাচনে বিশ্বাসী না, কিংবা আতঙ্কিত নির্বাচনের ফলাফল নিয়ে। 3 নম্বর যদি আসে, নির্বাচন কমিশন যেটা করলো, প্রবলেম একটা ক্রিয়েট করে দিল, উনি তো ডাউট তৈরি করে দিলেন, পুরো নির্বাচন প্রক্রিয়া নিয়ে ডাউট হবে এখন। যে আপনি যখন এইখানে এত ভোট কমায় ফেললেন, আপনি তো পুরো নির্বাচনের ফলাফলটাকে বিতর্কিত করে দিলেন। এই যে বিতর্কিত, এটার খেসারত কে দিবে? আমি আবারও বলছি, এটা রাষ্ট্র, এটা তামাশা না, এটা মস্করা করতে বসছেন আপনারা। নির্বাচন কমিশন তড়িঘড়ি করে আপনারা নির্বাচনের ফলাফল দিয়ে দিলেন, এখন 74 লাখ ভোটের আপনি বলতেছেন বাতিল হয়ে গেছে, তাই না? 74 লাখই তো বললেন। জি, 10 লাখ 74,000। 10,74,000 বাকি হয়ে গেল। এটা কি তামাশা? কি গুনছেন আপনি? 10 লাখ ভুল হয়েছে, এত প্রশাসন, এত কিছু, সুতরাং তামাশা না পুরা প্রক্রিয়া। এই যে মিথ্যা হইলে কি হয় জানেন? আমরা বারবার বলছি, সিম্পল বৈধতা দিলে হইতো কি, ওই যে জুলাই ঘোষণাপত্র বানাইছিল এত বড় বড় রাজনীতিবিদ, ওইখানে যদি ঘোষণা করে দিত যে এই সরকারকে অন্তর্বর্তী সরকার হিসেবে ঘোষণা করা হইল, এবং তার মেয়াদ 8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত দেওয়া হইল, এবং এর ভিতরে উনি একটা নির্বাচন করবেন এবং নির্বাচনে হ্যান্ড ওভার করবেন, এই জুলাই ঘোষণাপত্র যদি থাকতো, তাতেও তারা বৈধতা পান। 3 নম্বর, এখন যদি গণভোটের আলোকে আপনি সংবিধান সংস্কার না করেন, আপনি সংবিধানে ঢুকতে পারবেন কিভাবে? গায়ের জোরে, নিয়মতান্ত্রিকভাবে না। আমি আবারও বলছি, 142 অনুচ্ছেদে আছে কি, 2/3 হইলে আপনি সংবিধানের সংশোধন করতে পারবেন, যেভাবে খুশি সেভাবে বলা আছে। আবার 7-এর খতে বলা আছে, 7-এর খতে বলা আছে এই যে 142-এ যা কিছু বলা থাকুক না কেন, এই প্রথম ভাগের, সংবিধানের প্রথম ভাগ, দ্বিতীয় ভাগ, আরো কতগুলা জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। সেই প্রথম ভাগের ভিতরে পড়ছে 4-এর ক, যে বঙ্গবন্ধুর ছবি সবসময়, শেখ মুজিবুর রহমানের ছবি সর্বোচ্চ ঝুলন্ত থাকতে হবে, কিন্তু আপনি এগুলি পরিবর্তন করতে পারতেছেন না। অথচ রাষ্ট্রপতি ভায়োলেট করতেছে, নির্বাচিত সরকার এখন যারা সংবিধানের দোহাই বারবার দিতেছে, তারাও কিন্তু একইভাবে সংবিধান ভায়োলেট করতেছে 4-এর ক মোতাবেক। এটা বললে আমাকে বলবে আমি আওয়ামী লীগ সাপোর্ট, নো, আপনার সংবিধানের দোহাই দেন, তাই আমি বলতেছি সংবিধান মানবেন কোনটুক, আপনি যেটুক ভালো লাগে, ইউনূস সাহেবের মানবেন কোনটুক, যেটুক আপনার পক্ষে গেছে। কারণটা কি? ইউনূস সাহেব টোটালটা অবৈধ, মব ভায়োলেন্স করে গেছে, সব অবৈধ, শুধু নির্বাচন পোর্শনটা বৈধ। সেটাকেও 12টা বাজাই দিল এই নির্বাচন কমিশন, এইটুকু উপস্থাপন করে টোটাল নির্বাচনের ফলাফলটাকে উনি বিতর্কিত করে দিলেন। আচ্ছা, জনাব এম এ আজিজ, আপনি কি এই বিষয়টা নিয়ে বলবেন যে আপনি কোনটুকু মানবেন? যেটুকু ধরেন পক্ষে গেছে সেইটুকু মানবেন, নির্বাচনটাকে কি বলবেন? না, 1 নম্বর হচ্ছে যে এই যে 6 মাসের নির্বাচন হয় নাই, এটা তো জবাব দিবে ডক্টর ইউনূস। কেস হলে, মামলা হলে সে ক্ষমতায়, সে ছবি নেওয়া হয়েছে বঙ্গবন্ধুর, এই ছবি তো থাকার কথা ছিল। ছবি একজন লেডি উপদেষ্টা ভ্রমণ করতে গেছে, যা এমবেসিতে ছবি দেখছে, ওখান থেকে সব ছবি নামাই দিছে। কেন? তার বিচার হবে না?
সংবিধান বিচার করেন। violate করছে। আজ যদি আমি একমত, আপনি বিচার করেন, যে এখন উঠতেছে না কেন? বিচার আমার সংবিধান কথা দুইটা বাদ হয় হচ্ছে নাই। যে আমার কথা হচ্ছে একটা সংবিধানের চাইরে কথা এখন আছে। ইউনূস সাহেব না দিছে, আপনি এখন থাকেন না কেন? এই ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি একটা জিনিস কাজে মাথায় নেন যে বঙ্গভবনে উনি একদিনও যান নাই, 18 মাস একদিনও যান নাই। কত বড় অডাসিটি, সে সরকার প্রধান হয়েছে, সে এনজিওর মতো অফিস করছে, তার বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের নিচতলায় অফিস, তার ছবি দিয়ে করছে, কিন্তু সে সংবিধান মানবে না। ওত নিছে তো, ওইখানে তো আমিও উপস্থিত ছিলাম বঙ্গভবনে। 106 অনুচ্ছেদের রেফারেন্স আর আসতেছে না, এই জন্য অপেক্ষা করছে। অপেক্ষা করার পরে তারপরে ওত নিছে। উনি কি নাই আন্তর্জাতিক না, খ্যাতিসম্পন্ন লোক? রাষ্ট্রপতি ওই ইন্টারভিউতে রাষ্ট্রপতি যেভাবে অভিযোগ করেছেন যে তার কোনো কথা মানে নাই, তার সাথে দেখা সে করে নাই, প্রজ্ঞাপন জারি তাকে করছে। একটা পুতুল এবং শাস্তির মতো করে, জেলখানার মতো করে সে ওখানে ছিল, কিন্তু তাকে ওত দিল কেন? উনি না, ওত ও দিলেন তো কেন? আগে দিছে, পরে তো এগুলো হয়েছে। যেমন ধরেন এই যে ওখানে তাকে তখন পদত্যাগের জন্য ঘেরাও করছে, জি। সেখানে তো নাহিদ ইসলামের সাথে তার কথা হয়েছে, রাষ্ট্রপতির সাথে কথা হয়েছে। নাহিদ ইসলাম বলছে যে ভ্যান গাড়ি করে, অমক করে, ঠেলা গাড়ি করে যারা গেছে তারা আমাদের লোক না, এগুলো আমরা বের করে দিচ্ছি। জি। হ্যাঁ, না, বলছে ওইগুলো তো ওতের পর, ওইগুলো তো ওতের পর, রাষ্ট্রপতি ওতের পরে অপারেশন করতে গেছে, যখন ওতের পর। অপারেশন করতে গেছে। আপনি ওত দিবেন, আপনি সংবিধানের জন্য আপনি জীবন যখন- দিবেন, আপনি ওত দেন কেন? হ্যাঁ, যখন ওত, তখন হচ্ছে যে রেফারেন্স যখন দিছে সে ওত নিয়ে নিছে। আপনি ইলেকশন দেন নাই, এটা আপনার ব্যাপার। এখন আপনি সংবিধান ভায়োলেট করছেন, সে তো সংবিধান অনুযায়ী ওত দিয়ে দিছে। আচ্ছা, এইটাও কি এক রকমের সংকটের মধ্যে নিয়ে যাওয়ার কি এক ধরনের প্রবণতা, মানে কোনো গ্রুপ বা মানে আইনগত দিকের এই দিকে যখন আপনার প্রশ্ন তোলেন, কেউ প্রশ্ন তোলে বা তুলবে, এখন এটাই স্বাভাবিক, এটা তো সব জায়গায় সবাই আটকে যাবে, কারণ এটা মানে একটা নিয়মতান্ত্রিক গভর্নমেন্ট হয় নাই। আমার বক্তব্য হচ্ছে আপনি সব পক্ষ ফাঁসে যাবে, জি, সব পক্ষ। শেখ হাসিনা যে সংবিধান করে গেছে, এই রাজ্যকে প্রায় 7 ক এবং খ, এই সংবিধান হাতই এইটা দেওয়া যাবে না। হাত দিলেই রাষ্ট্রদ্রোহী মামলা। সব রাষ্ট্র দিবে। এই যে আপনি ঐক্যমত কমিশনের সংস্কার প্রস্তাব দিচ্ছে না, জি। এই প্রস্তাবও দিতে পারে না। এই প্রস্তাবে সংবিধান ফেসে যাবে, তো সবগুলো রাষ্ট্রদ্রোহী মামলা হবে। আমি আজ- এই যে বঙ্গবন্ধুর ছবি নামাইছে, যে নামাইছে যার অর্ডারে, সে তো রাষ্ট্রদ্রোহী মামলা করবে। এই যে ইলেকশন বাড়াইছে, রাষ্ট্রদ্রোহী মামলা করবে। আবার এই যে নাহিদ ইসলাম টেলিফোনে কইছে না, ঠেলাগাড়ি হয় না, লোকা ভ্যানেশ্বরের রাষ্ট্র কেন লোক হকার ফকার এগুলো আইছে, আসিয়া রাষ্ট্রপতির ওয়াল ডেঙ্গায় ওই পাশে ঠাস হয়ে পড়ে, আবার 3 বাহিনী নেমে একটা প্রোটেকশন দেয়। এগুলো তো এখানে পার্টিকুলার নাম বলে নাই, কিন্তু আমরা জানি একটা অ্যাডভাইজার এগুলি করছে। কারণ হচ্ছে সরকারের ভিতরে একটা কুপ্রচেষ্টা হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাদ দিয়ে সরকার করবে, এরকম একটা প্রস্তাব। আচ্ছা, আপনি কি এর সাথে যদি মিলান, এখন যে আজকে দেখলাম আমরা সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে 5 মামলায় জামিন, আপনার কক্সবাজারের একজন এবং সে আগে থেকেই, সে আওয়ামী লীগের সময় থেকেই কুখ্যাত ছিলেন একজন এমপি, তাকেও জামিন দেয়া হলো। তো এর সাথে কি আপনি মিলান কোনোভাবে, যে ধরেন এখন এই আওয়ামী লীগের লোকজন জামিন পাচ্ছে এবং তারা আবার সক্রিয় হচ্ছে বিভিন্ন না, জায়গায়? এর সাথে ওটা আমি উদাহরণ দিই। আমাদের সাংবাদিক 200-র অধিক গ্রেপ্তার আছে। আমাদের প্রেস ক্লাবে আসে, ওই যে তখন ছাত্ররা আসে লিস্ট করে দিছে, এরা চেনে, এরা ফেসিবাদের দূষর, প্রেস ক্লাবের মেম্বারশিপ চলে গেছে, চলে গেছে। এখন যারা জেলে ঢুকছে তারা আর বেরোয় না, এদের ভিতরে আবার খুনের কোষা ঢুকে দিছে। আমার কথা হচ্ছে এই সাংবাদিকদের ভিতরে অনেক দুর্বৃত্ত আছে, ফৌজদারি অপরাধ করলে তাদের বিচার হোক। যে অপরাধ করে নাই তার তো কোর্টে হিয়ারিং উঠবে তো না, বেরোইছে, ঢুকছে কেউ বেরোয় না, ঢুকছে কেউ বেরোয় না। এই যে সর্বশেষ আনিস আলমগীর, তাকে ওয়ারেন্ট দিয়ে করছে, কোনো অভিযোগ দিয়ে করছে, আগে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে তাকে আপনার সাংবাদিক তারে মামলা দিছে, এখন আবার দুদকের কেস সাজানো হচ্ছে। তো এগুলো কি? এটা তো আইনের শাসনের ব্যাখ্যা না। কোর্ট তো এখন ধরেন আপনি আবার আইবির কথা বললেন, আইবি যখন একটা ক্লিন ইমেজের লোক দিয়ে আওয়ামী লীগ তৈরি হবে, এরকম যখন জনশ্রুতি তৈরি হলো, তখন আপনি ধপাধপ আইবির বিরুদ্ধে মামলা দিয়ে দিলেন। আইবি তো সবসময় ওখানের গডফাদার শামীম ওসমানের বিরুদ্ধে ফাইট করছে। কেন? তার আগে আব্দুল মান্নান আগের অর্থ প্রতিমন্ত্রী ছিলেন, পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন, তারপরে সাবের হোসেন চৌধুরী, তাদেরকে জামিন দিল না? জামিন দিছে সাবের হোসেন চৌধুরী, ওটা নিয়ে তো আমিও কথা বলছি যে সে রিমান্ডে ছিল,
6টা খুনের মামলা ছিল, একটা লোয়ার কোর্ট চাপ দিয়ে তাকে বেল করে দিয়েছে। এটা তো সরকারের লোক টেলিফোন করছে, লোয়ার কোর্ট থেকে জামিন দিয়ে দিয়েছে একবারে। তখন তো আমরা সমালোচনা করছি, এভাবে তো হয় না। রিমান্ডে আপনি রাখলেন, 6টা খুনের মামলা দিয়ে দিলেন। এখন তো প্রশ্ন আসে সাফার হোসেন আদৌ খুন করছে কিনা, আর না হলে ওই কোর্ট তাকে প্রেশার দিয়ে তার জামিন দেওয়া হয়েছে। এবং আমার কাছে সাক্ষী আছে, আমি বলতে পারবো না, কোর্টের সেই জাজ বলছে আমি বাধ্য হয়ে এটা করছি, আর একটা অ্যাডভোকেট আমাকেই বলছে। সুতরাং এই দেশে এই যেটা তুগলকি কাণ্ড হয়েছে, তো এই 18 মাসে তুগলকি কাণ্ড হয়েছে। আপনি যেটা বদির কথা বললেন, বদি হলো ইয়াবা ব্যবসায়ী। শেখ হাসিনার সময় সে তুমুলভাবে সমালোচিত ছিল, তখন তার বউরে নমিনেশন দিছে, তারে বাদ রাখছে। আপনি মামলা করলেন খুনের, কেন বেল দেবে নাকি? খুন প্রমাণ করছেন আপনার, উনি তো সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, বলেন আপনি খুনের, আপনার একজন জামিন পেতে হলে তার, না পেতে হলে তার মেরিট লাগবে, তো কোর্টের তা আইনে আটকাইতে হবে। এখন যদি কোর্ট স্বাধীনভাবে কাজ করে, এখন ধরেন আমাকে জেলে নিয়ে গেল, এখন আমি বললাম তো আমাদের প্রায় কমপক্ষে 20 জন সাংবাদিকের বিরুদ্ধে মামলা, খুনের মামলা আছে। আচ্ছা। আপনি কি মনে করেন চুরি করতে পারে একটা সাংবাদিক খুন করছে কাউকে? কেন মামলা দিলেন আপনি? একদিনে একবারে সব অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিলেন। তুগলকি কাণ্ড না? পৃথিবীর ইতিহাসে আছে এটা, পৃথিবীর ইতিহাস। সব সাংবাদিক, আমি জেদ করে ঘোষণা করছি যে ওই সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার সময় আমাকে চেষ্টা করছে অ্যাক্রিডিটেশন কার্ড নেওয়ার জন্য, আমি নেইনি। এখন সরকার চলে গেছে, আমি অ্যাপ্লাই করবো, তো নেব তো। কোথাকার অ্যাক্রেডিটেশন কার্ড? সেক্রেটারিয়েটের সাংবাদিকদের আচ্ছা, আচ্ছা। এখানে অজুহাত দেখানো হলো, একবার প্রেস সেক্রেটারি বললো, অনেকে ওই আওয়ামী লীগের কর্মী অমকে অনেকে অনেক পাইছে। আজকে বিএনপি বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন যে বিএনপি বিনা কারণ এবং বিনা অভিযোগে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দিল, বিচারে তাদের নানা ধরনের হস্তক্ষেপের কথা আমরা শুনতে পাচ্ছি। তিনি বলছেন যারা ভিকটিম এবং সাক্ষী ছিলেন তাদের নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। এখন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরকে সরিয়ে দেওয়াকে বিচার প্রক্রিয়া হস্তক্ষেপ বলা যায় কিনা? না, দেখেন আমেরিকাতে কিন্তু বিচারপতি নিয়োগ করে যে সরকার ক্ষমতায় আসে, জি, ক্ষমতা আসে, চেঞ্জ করতে পারে। কিন্তু আমার কথা হলো পারসেপশন একটা ব্যাপার, এই মুহূর্তে চেঞ্জ হয়তো না করলেও ভালো হতো। কিন্তু ওনার সম্পর্কে তো আরো স্ক্যান্ডেল আছে, তো আছে তো। কার সম্পর্কে বলছেন? এই তো চিফ প্রসিকিউটর সম্পর্কে আছে তো। আপনি জানেন না, উনি আর শিশির মনির নিয়ে কথা আছে না, যে রাজসাক্ষীটা হলো কেমনে, একটু আগে বলা হলো না, আইজিপি রাজসাক্ষী হয়েছে কি বেসিসে, এবং প্ল্যান করে একটা ওই যে ইয়েতে পড়াইছিল যে ভ্যানে চড়া একজন, যখন তার ফাঁসি আদেশ হলো, চিৎকার করে পুলিশ বলতেছে আমি টাকা দিতে পারি নাই, ঘুষ দিতে নেই বলে আমাকে ফাঁসি দিয়েছে, আমাকে ব্যাট করে দিয়েছে। এগুলো কি? এটা তো ট্রাইব্যুনালে বিচার হয়েছে। এই অভিযোগগুলো তো লোক তো এখন আছে, ফাঁসি হয় নাই তো, তারা জিজ্ঞান যে যে যারা টাকা দিতে পারছে তারা বেঁচে গেছে, যে টাকা দেয় নাই সে বলি পাঠা হয়েছে, তার ফাঁসি হয়ে গেছে। কাকে টাকা দিছে? হয়তো এগুলি তো যারা নেগোশিয়েট করছে তাদের, আমার কাছে প্রমাণ আছে নাকি? আপনি যেভাবে খোঁচাইতেছেন ইশারায় কাফি, বুঝে নেন। আচ্ছা, অ্যাডভোকেট বসে আছে না, ওনারা কিভাবে কি করতে হবে ওনারা ভালো বোঝে। হ্যাঁ, তো অভিযোগ আছে, এগুলো তো প্রমাণ আমি দেবো না। এটা যদি কোর্টে ওঠে, উনি চ্যালেঞ্জ করলে কোর্টে উঠলে প্রমাণ হবে, তাছাড়া কেমনে প্রমাণ হবে? সুতরাং আমার বক্তব্য হচ্ছে, ধরেন এই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, হ্যাঁ, তিনি তো টকশো আছে, তার সাথে আমি টকশো করছি, লোকটা ভালো, লোকটা এতে কোনো ভালো। আমার কথা হলো বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর নাকি সদ্য সাবেক? না, সদ্য সাবেক, যে তার সাথে অনেকদিন আপনি টকশো করছি তো। এখন টকশো করছি বলে আমি তার পক্ষে বলছি না, আমি বলছি যে তিনি শোনেন, শেখ হাসিনা ওই আসছিল না, ওই যে রমান এরা তো সব ব্যবসায়ীদের কাছে পয়সা নিয়ে বিভিন্ন অকেশনে দিত। হাসানাইদ মনসুর কিন্তু ইয়েতে ছিল, আপনার ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ছিল, জি, তার কাছে 2 কোটি টাকা চাইছে ওই অকেশনাল ডোনেশন, হ্যাঁ, ব্র্যাক ব্যাংক থেকে দেয় নাই, সে ঠেটার লোক 20 লাখ টাকা দিছে, হ্যাঁ, এই জন্য হাসিনার সে রোশনালে বসছে গেল। এখন আমার কথা হচ্ছে যে ধরেন আপনি সরকারে আসছেন, আপনি একটা জায়গা, আপনি এই জিনিসটা বলবেন যে আপনি তার সম্পর্কে সুরামি করছিলেন। এখন হাসানাইদ মনসুরকে নিয়ে দুর্নীতির কোনো অভিযোগ আমরা সেভাবে পাই নাই।
তিনি তার মতো একজন গভর্নরকে কিংবা তার উপদেষ্টাকে অপসারণ করা হলো যে প্রক্রিয়ায়, যেভাবে তিনি বলেছেন যে আমি পদত্যাগ করিনি এবং আমি গণমাধ্যমে দেখলাম যে আমি নাই, আমি বাসায় চলে না, যাচ্ছি। উনি প্রেস কনফারেন্স করছে, জি। তখন পর্যন্ত জানেন না। এখন ওনাকে এবং যে প্রক্রিয়া, আমার ওনার উপদেষ্টাকে বক্তব্য যেভাবে মব করে বের করা হলো, জামায়াতের আমির উনি বলেছেন যে তাকে সরকারি দল মব করে তাকে বের করেছে এবং না, এটা চরম আবার অপদস্থ ভিন্ন করে। কথা। মব না, আগের থেকেই আন্দোলন করতেছিল, আন্দোলনে ওই দিন পদত্যাগ চাইছে। আমার বক্তব্য সেই জায়গায় না, আমার বক্তব্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হাসানাইদ মনসুরের মতো অর্থনীতিবিদ, তাকে তো আপনি বললেই হতো যে আপনি রিজাইন করেন, তাহলে তো রিজাইন করে। তাই এরকম হলো কেন ব্যাপারটা? হ্যাঁ, ব্যাপারটা এইভাবে ঘটলো কেন? এটা ওনার অনেক দোষে দুষ্ট করা হয়, এইগুলো তো বলা মুশকিল। ইসলামী ব্যাংকের তো ইসলামবাদে কোনো সব কারো চাকরি খায় দিছে ইসলামী ব্যাংক থেকে টাকা নিচ্ছে। তারপরে আরমান এক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির ছেলে, সেটি তো আবার তার ইয়েতে দেখাইছে সে ইলেকশন করছে, জিতছেও, তার দেখাইছে 100 কোটি তার সেভিংস, 2 কোটি সেভিংস, সে তো নগদের আপনার 100 কোটির বন্ড কিনতে চাইছে, সে শেয়ার কিনতে চাইছে। সুতরাং এগুলো সে হয়তো অ্যালাউ করবে। আর এই কারণে দেখে মনে করছে যে হয়তো ট্রাস্টেড লোক দরকার, তাকে সময় দেয় নাই। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একটা পারসেপশন তো আছে, একটা বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে সরাবেন, তাকে বলে দিলেই তো হলো, না গেলে আপনি যাইছে তাই করেন। আর যেটা বলা হয়েছে সরকারি মব, এটা সঠিক না। এটা আগের থেকেই ওখানের জিএম আমার নিজের আত্মীয় আছে, ওখানে আগের থেকেই তারা দাবি করছে। হাসানের মনসুর খুব কনসিস্ট লোক, তাদের দাবি দেওয়া সহজে মানে নাই, তারা আগের থেকেই দাবি করছে, দাবি পূরণ করে নাই, তারা শেষে এসে ঘেরাও ফেরাও এগুলো করছে, শেষ পর্যন্ত তার রিজিগনেশন কাকতালীয়ভাবে মিলে গেছে। ওটাকে বলা হয় গভর্নমেন্ট মব করছে, এটা ঠিক না। কিন্তু তার প্রসেসটা, তাকে ওখান থেকে যে চাকরিচ্যুত করা হলে প্রসেসটার ক্ষেত্রে আমার তীব্র আপত্তি। আচ্ছা, আবু হেনা রাজ্জাককে আপনি কি এই বিষয়ে নিয়ে বলবেন যে ওনাকে যে আমি কয়েকটা কথা বলি এই বিষয়ে। ইউনূস সাহেব ক্ষমতায় আসার পর উনি রাষ্ট্রপতি হইতে চেয়েছেন এবং এটা আমরা জনশ্রুতি সবাই বলছি। ওনার স্বপ্ন, উনি লোভী, উনি রাষ্ট্রপতি হবেন এবং এই জন্য ছাত্রদিকে আন্দোলন করছেন, প্রোটেকশন দিছে বিএনপি এবং আর্মি। এটা আমরা আগে বলছি, অনুমান ভিত্তিক, প্রেসিডেন্ট ক্লিয়ার করে দিছে, রাষ্ট্রপতি সাহেব ক্লিয়ার করে দিছেন যে ওনাকে সরাইতে পারে নাই এই কারণে। তবে ইউনূস সাহেবের এত কি ক্ষমতা, এত কি শক্তি, সংবিধান কিচ্ছু মানলেন না। উনি ফেব্রুয়ারি 2026 পর্যন্ত নির্বাচন নিয়ে আসলেন আর সবাই তাকায় তাকায় দেখলেন। এটা তো ক্লিয়ার করে দিছে একজন দায়িত্বশীল মন্ত্রী, নাম বললাম না, যে আমরা গণভোট না মানলে নির্বাচন হইতো না। তার মানে যা কিছু মানে শুধু নির্বাচন, রাষ্ট্র নিয়ে কারো ভাবনা ছিল বলে আমার কাছে মনে হয় না। কেননা যেই গণভোট আমরা করলাম বা যেই সংস্কার গণভোটের মধ্যে উল্লেখ করা আছে, সেটা যদি বাস্তবায়ন হয়, আপনি বলেন, বুকে হাত দিয়ে বলেন, আজিজ বেরো বলি আমি, রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? এই সংশোধনে রাষ্ট্রের কোনো ক্ষতি হবে? হবে না। রাষ্ট্রের সাধারণ মানুষের কোনো ক্ষতি হবে? হবে না। কারো কোনো ক্ষতি হবে না। ক্ষতি হবে কাদের? ক্ষতি হবে রাজনৈতিক দলের। তাদের যে ক্ষমতা কুক্ষিগত রাখে একটা দল, সেই পাওয়ার ডিস্ট্রিবিউট হয়ে যাবে। একই ব্যক্তি একই সময় প্রধানমন্ত্রী, একই সময় পার্টির প্রধান এবং একই সময় দলনেতা, কিংবা 2বার বেশি থাকবে পারবে না এইসব। এখন বলে যে অনেকের ইয়ের ভিতরেই আছে সেই ম্যানিফেস্টো, সেটা অন্য কথা। এই গণভোটটা যদি বাস্তবায়ন হয়, গণভোটের আলোকে সংস্কার হয়, কোনো রাষ্ট্রের ক্ষতি নেই, জনগণের ক্ষতি নেই, ক্ষতি শুধু রাজনৈতিক দলের, তাদের কুক্ষিগত পাওয়ারটা থাকবে না। এবং সেগুলোও তারা মেনে নিচ্ছে তখন, কি জন্য? যে 2/3 মেজরিটি যদি পেয়ে যায় কল্পনা, ওগুলো এড়াইয়া যেতে পারবে। নাহলে যেই মন্ত্রী বলতেছে যে আমরা এগুলা মেনে নিচ্ছি, গণভোট মেনে না নিলে নির্বাচন হইতো না, তার মানে নির্বাচনটাই ছিল শুধুই লক্ষ্য, আর কিছু নয়। এরপরে আসেন, এই নির্বাচনের জন্য তারা সব মেনে নিছে, যার জন্য আগেও বলছি ওনার সমস্ত কর্মকাণ্ড অবৈধ, কিন্তু নির্বাচন পোর্শনটা বৈধ। এইবার আসেন প্রসিকিউটর নিয়ে যে কথাটা বলল, এই প্রসিকিউটর দুর্নীতি করছে কি করে নাই সেই চ্যালেঞ্জ আমি এখানে করতে বসি নাই। করতে পারে, সেটা তদন্ত হোক, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে সে বিচারটা করতেছে কার বিচার করতেছিল? বাংলাদেশের একজন সাবেক সরকার প্রধান,
অন্যদের নাম বলার দরকার নেই তো, প্রধান আসামি শেখ হাসিনা, সমস্ত প্রশাসন তার, 16 বছরের সমস্ত বিচার ব্যবস্থায় ছিল তার হাত। সেই লোকগুলোই তো আছে ডাইরেক্ট ইনডাইরেক্ট, এই কর্নারে নয় সেই কর্নারে, তার ভিতরে বিচার করতে গেছে শেখ হাসিনার। সেকেন্ড কি, কিছু আর্মি অফিসারের বিচার ওখানে চলছে, সেই আর্মি অফিসারের সাথে সেনাপ্রধানের সাথে কিন্তু তাজুল ইসলামের নাকি কথাবার্তা, অনেক বৈঠক হয়েছে, অনেক চ্যালেঞ্জ হয়েছে, সে কোনো কিছুতে হার মানে নাই। 1952 আর্মি অ্যাক্টে বিচার করতে চাইছে সেনানিবাস আর্মি, সেটাও হয় নাই ফাইনালি। তাহলে আপনি বুঝেন যে আসামিগুলো কারা। এই রকম আসামি থাকলে ওই যে পাবলিক প্রসিকিউটর 24 আওয়ার সার্ভিলেন্সের মধ্যে থাকার কথা, এটাই আর্মির কাজ, এটাই গোয়েন্দাদের কাজ। কারণ আপনি এমন ব্যক্তির মামলা করতেছেন যেই ব্যক্তির পক্ষে টোটাল দেশের প্রশাসন এখনো মনে মনে, সেইখানে তাজুল ইসলামের ওই চিফ প্রসিকিউটরের ইঞ্চি ইঞ্চি পর্যন্ত সিসি ক্যামেরা কিংবা সার্ভিলেন্সের অধীনে ছিল বলে আমি মনে করি এবং আমি জানি। সেখানে আপনি গত 1.5 বছরে ইউনূস এত কি ক্ষমতাশালী যে তার একজন পাবলিক প্রসিকিউটর প্রশ্ন আনলো যে সে দেখছে বস্তা তার ঘরে যাইতে, কি ভয়টা ছিল কোথায়? সে তো বাহবা পাইতো আরো। আপনি ইউনূস সাহেব পাওয়ার হ্যান্ডওভার করার পরই তাজুল ইসলাম সম্পর্কে এই কথাগুলো আসছে, মানে ইউনূস সাহেবের শক্তিটা কোথায়? টোটাল দেশে 18 মাস উনি ওনার মতো করে রাখছে, মানে আমি আর সারপ্রাইজিং।